ইরহান দুষ্টু হেসে জ্যোতির কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর কানের পিছনের চুলগুলো গুজে দিতে দিতে বলে ওঠে, তুমি এখনো বোঝোনি কেন চলে যেতে চাচ্ছি? না তো কেন? বাজার না হয় কাল দুজনে একসাথে করে নিয়ে বাড়িতে ফিরবো, সমস্যা নেই তো। আমি তো তোমায় অনেক চালাক ভেবেছিলাম জ্যোতি, তুমি আমাকে বোকা বলো? আসল বোকা তো তুমি নিজে। বোকা পুরুষের বোকা বউ। মোটেও আমি বোকা নই। ইস, তুমি বললেই হলো। হুম। এতদিন হয়ে গেল এখনো বাসরটাই করা হলো না। দ্বিতীয়বারের মতো আবার বিয়ে করলাম, এই সুযোগটা কে হাতছাড়া করে? আমি তো একদম হাতছাড়া করছি না। জ্যোতি ইরহানের কথায় কিছুটা লজ্জা পেয়ে যায়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। ইরহানের দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। ইরহান জ্যোতির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বলে, হাই হাই, আমার বাঘিনী বউ দেখি লজ্জাও পাই। ধ্যাত, ছাড়েন না। কোনো ছাড়াছাড়ি নেই। বোকা পুরুষ কি শুরু করলেন বলেন তো? আমার বউকে দেখাচ্ছি। তার বোকা পুরুষ শুধু ধোকা খেতে না, ভালোবাসতেও জানে। তাসলিমা বানু ঘরে ঢুকে ইমনের বউ লিমাকে ডাকতে থাকে। লিমা তখন খাটের উপর বসে বসে মোবাইলে তার বান্ধবীর সাথে আলাপচারিতা করতে ব্যস্ত। তাসলিমা বানুর ডাক শুনে খুবই বিরক্ত হয়। এই মহিলার জন্য একটু বসেও শান্তি পাওয়া যায় না। একটু আরাম করে বসলেই ডাকাডাকি শুরু করে দেয়। আরে বাড়িতে কি শুধু লিমাই একমাত্র বউ নাকি? আরও তো আছে দিনাকে ডাকতে কি আরও তো আছে দিনাকে ডাক গিয়ে যত সব। সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ায় লিমা। এখন না গেলে আবার গোষ্ঠী উদ্ধার করা শুরু করবে। কবে যে এই মহিলার থেকে মুক্তি পাবে? রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? তাসলিমা বানু তখন বসার রুমে বসেছে। এদিকে আসো, তোমার সাথে কথা আছে আমার। লিমা গিয়ে তাসলিমা বানুর পাশে দাঁড়ায়। তোমাদের বিয়ের কত বছর হলো? লিমা চোখ মুখ কচকায় শাশুড়ির এমন কথা শুনে। হঠাৎ করে বিয়ের কত বছর হলো তা কেন জানতে চাইছে। বিয়ের বয়স দিয়ে কি করবেন আম্মা? যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দাও, পাল্টা প্রশ্ন করতে বলিনি। জি মানে 4.5 বছর হয়। তো এত বছর হয়ে গেছে, এখনো একটা সুখবর দিতে পারলে না? তোমাদের জন্য বাড়িতে এসে আমায় আসমা কথা শুনিয়ে গেল। আজ আসমা শুনিয়ে গেছে, কাল অন্যজন এসে শোনাবে, পরে পুরো গ্রামের লোক এসে শোনাবে। পরের মেয়ের জন্য আমি কোনো কথা শুনবো? লিমা কথাগুলো শুনে হাতগুলো শক্ত করে মুঠ করে ধরে রাখে। এই কথাগুলো যেন কানে বিষ ঢালার মতো লেগেছে। লিমা আর ইমনের বিয়েটা পারিবারিকভাবে হলেও ওদের আগে থেকেই সম্পর্ক ছিল। লিমার কিছু সমস্যার কারণে ও কখনো মা হতে পারবে না জানতে পারে। ইমনকে সরাসরি না বললেও অনেকভাবে কথাটা বোঝাতে চেয়েছে, কিন্তু সে বোঝেনি। তাই লিমা ও আর ঘাটায়নি। তাসলিমা বানু যে লিমার বাবার টাকা দেখে লিমাকে নিজের বউ করতে রাজি হয়েছে সেটা লিমা ভালো করেই জানে। এই মহিলা বাচ্চা নিয়ে পড়েছে, এখন সে বাচ্চা কোথা থেকে এনে দিবে? এখন যদি জানতে পারে লিমা কখনো মা হতে পারবে না, তখন তো মনে হয় সবকিছু ধ্বংস করে দেবে। লিমার ভাবনার মাঝে তাসলিমা বানু বলে ওঠে, আজই ইমনের সাথে কথা বলবে, কথা বলে যত দ্রুত সম্ভব আমাকে খুশি খবর দেবে। আমি খুব তাড়াতাড়ি সেই সংবাদটা পেতে চাই। মাথায় ঢুকেছে আমার কথা? লিমা মাথা নাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটা দেয়। ইমনের সাথে খোলাখুলি কথা বলতে হবে। ইমন তো লিমা বলতে পাগল, শুধু টাকা পয়সার জন্য মায়ের কথায় সায় জানায়। মা ছেলে সবগুলোর টাকার লোভে, টাকা পেলে এদের আর কিছু লাগে না। দরকার পড়লে ইমনকে নিজের বাপের বাড়ি থেকে টাকা এনে দিবে, পরে আলাদা হয়ে যাবে। এমনিতেই এই মহিলা এ বাড়িতে পা রাখার পর থেকে হুকুম চালিয়ে যাচ্ছে। পরের দিন সকালে জ্যোতি আর ইরহান নাস্তা করে জ্যোতির দাদির থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। জ্যোতি অবশ্য তার দাদিকে সব খুলে বলেছে ওই বাড়ির বিষয়ে। সব শুনে সে কি কান্না তার। ইরহানের জন্য ইরহানের কথা ভেবে আহাজারি করে কান্না করেছে। ইরহানকে অবশ্য শোনায়নি। ছেলেটা তাহলে কষ্ট পাবে, নিজেকে ছোট মনে হবে। জ্যোতির দাদি বলেছিল এখানেই থেকে যেতে একবারের জন্য, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। জ্যোতি তখন দাদিকে বুঝিয়েছে। ইরহান একটা রিক্সা ভাড়া করে নিয়ে আসে। জ্যোতিকে নিয়ে একেবারে প্রয়োজনীয় সব জিনিসপত্র বাজার সদাই করে নিয়ে বাড়িতে যাবে। জ্যোতি এই বাড়ি থেকে অনেক কিছু নিয়ে নেয়, যেমন রান্না করার জন্য মাটির চুলা, থালা, বাসন, দুজনের জন্য আরও নানান কিছু নেয়।
জ্যোতি জানে ইরহানের হাতে বেশি টাকা নেই, তাই শুধু শুধু যখন এই বাড়িতে এসব আছে তাহলে কিনবে কেন। আর এমনিতেও দাদি এসব জ্যোতির জন্যই কিনেছে। জ্যোতিকে এত কিছু রিক্সায় তুলতে দেখে ইরহান বেশ অবাক হয়। জ্যোতি, এসব তুমি কি করছো? এসব কেন নিচ্ছ? তো কি হয়েছে, এগুলো পড়ে আছে সব ঘরে, আর দাদি সব আমার জন্যই কিনেছে। কি ভাববে মানুষ? মানুষের ভাবনা দিয়ে আমার কি কাজ, চুপ থাকেন আপনি। বলেই সবকিছু রিক্সায় তুলে রিক্সায় উঠে বসে। ইরহান আর কি বলবে, সেও কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। তারপর দাদির থেকে বিদায় নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তা এতটাও ভালো না, অনেক উঁচু নিচু জায়গা রয়েছে। সেখানে গিয়ে রিক্সা বারবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। জ্যোতি কয়েকবার সামনের দিকে ঝুঁকে পড়ে ও নিজেকে সামলে নেয়। এবার একটু জোরে ঝাঁকি মারে, যার দরুন জ্যোতি গিয়ে ইরহানের উপরে পড়ে। ইরহান জোরে হেসে দেয়, তারপর জ্যোতির কোমরে হাত রেখে নিজের সাথে আরেকটু কাছে এনে আমার বউয়ের শরীরে কি জোর! সামান্য রিক্সার ঝাঁকুনিতে তার নাজেহাল অবস্থা। এতক্ষণ আমাকে জড়িয়ে ধরলেই পারতা। এত সব মাথায় আসে, এটা আসে না যে পাশে আমার বর থাকতে আমি কেন ঝাঁকুনিতে হেলে দুলে পড়বো। এখন আমায় বলছেন, আপনিও তো ধরেননি আমায়। আমি তো দেখতেছিলাম তুমি কি করো। আর দেখছে ঢং। ছেলেরা কি ঢং করতে পারে নাকি? অবশ্যই পারে। বাদ দাও, তোমার সাথে কথাই পারবো না। বাজারে গিয়ে জ্যোতিকে রিক্সাতে বসিয়ে রেখে ইরহান কেনাকাটা করতে যায়। জ্যোতি যেতে চেয়েছিল, তবে ইরহান এত মানুষের ভিড়ে নিয়ে যায়নি। জ্যোতি বলে দিয়েছে কি কি লাগবে, সে অনুযায়ী সব কিনে ইরহান একই জিনিসপত্র কোথায়? আপনি দেখি খালি হাতে ফিরে আসলেন। সব কেনাকাটা করে আরেকজনের হাতে পাঠিয়ে দিয়েছি। এত জিনিসপত্র এখানে করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আমাদের বাড়ির পাশেই ওই রিক্সা চালক কাকার বাড়ি। সমস্যা নেই, পৌঁছে দিবে সব। ও আচ্ছা। তারপর আবার দুজন বাড়ি চলে আসে। বাড়ি থেকে এসে দেখে ওই রিক্সা চালক আগে জিনিসপত্র নিয়ে বসে আছে গেটের সামনে। জ্যোতি ওই রিক্সাতে অনেকগুলো টিন ও দেখতে পায়, তাই ইরহানকে জ্যোতি জিজ্ঞেস করে, এই এত টিন দিয়ে কি করবেন? পরে বলছি, তুমি যেগুলো পারো নিয়ে যাও, আর ভারীগুলো নিতে হবে না, ওইগুলো আমি নিতে পারবো। সমস্যা নেই তো, আমি একটা একটা করে নিতে পারবো। চুপচাপ যা বলছি তা করো। আমি থাকতে আমার বউ এসব করে, তার শক্তি ক্ষয় করব, এটা আমি হতেই দিব না। জমায় রাখো, অন্য সময় কাজে লাগবে। বলে ইরহান চোখ টিপ মারে। জ্যোতি রিক্সা চালকের দিকে একবার তাকায়, তারপর ইরহানের দিকে চোখ গরম করে তাকিয়ে আস্তে করে অসভ্য বলে চলে যায়। ইরহান সবকিছু নামিয়ে রিক্সা চালকের ভাড়া মিটিয়ে সব এক এক করে ঘরে নেয়। টিনগুলো দরজার সামনে রাখে। এবার বলুন তো, এই টিন দিয়ে কি করবেন? কলপারের চারপাশে বেড়া দিব, টয়লেটটাও বেশ পুরনো, টিনগুলো বদলাবো। এত দিকে আপনার নজর? তো থাকবে না? আমার রানীর সুবিধা অসুবিধা সবই তো দেখতে হবে। আমি আপনাকে যত দেখি তত মুগ্ধ হই, জানেন। আমায় এত দেখো কেন জ্যোতি রানী? যদি নজর লেগে কালো হয়ে যায়? হবেন না তো, কাজল দেয়া চোখ দিয়ে দেখি। আর নিজের জিনিসের ওপর কি কেউ নিজে নজর দেয়? এসব তো পরেও করতে পারতেন, এখন টাকাগুলো নষ্ট করছেন শুধু শুধু। বোকা মেয়ে, এটাই সবচেয়ে আগে জরুরি। আমার বউ, আমার ঘরের সম্মান, তার ভালো মন্দ তো আমাকে দেখতে হবে নাকি? ইরহান নিত্য প্রয়োজনীয় সংসারের জন্য যা যা লাগে বাজার থেকে সবই এনেছে। জ্যোতি সব ঠিকঠাক করে ঘরে গুছিয়ে রাখছে। চাল, ডাল, তেল, লবণ, মরিচ, হলুদ আরও নানান জিনিস। রান্না করার জন্য লাকড়িটাও এনেছে। এসব আনতে গিয়ে মনে হয় হাতে যত টাকা ছিল তার বেশিরভাগই খরচ হয়ে গেছে। সব কিছু সুন্দর করে গোছগাছ করে রেখে তারপর দুপুর ও রাতের খাবার রান্না করার ব্যবস্থা করে জ্যোতি। মাটির চুলায় ইরহানের কিনে আনা লাকড়ি দিয়ে প্রথম ভাত বসায়, তারপর ভাতে জাল দিতে থাকে আর বসে বসে তরকারি কাটতে থাকে। ইরহান পাশেই নতুন কিনে আনা টিন দিয়ে সুন্দর করে কলপারের সাইড ও টয়লেটের চারপাশ সুন্দর করে বেড়া লাগিয়ে দিচ্ছে। এসব কাজ ইরহানের জানা আছে, সেজন্য আর লোক লাগায়নি এসব করার জন্য। ইরহান নিজেই পারছে করতে। যদি রান্না করতে করতে ঠিক করে নিল আর লাকড়ি কিনে আনবে না। চারপাশে অনেক গাছপালা রয়েছে, গাছের নিচে শুকনো পাতা রয়েছে। এসব সুন্দর করে রান্না করার জন্য উপযোগী করে নিবে। গাছের ডালপালা কেটে শুকিয়ে নিবে রান্না করার জন্য, তাতে অনেকটা খরচ বেঁচে যাবে। জ্যোতি মাঝে মাঝে রান্না করতে করতে ইরহানের দিকে তাকাচ্ছে। ইরহানও কাজ করতে করতে জ্যোতির দিকে তাকায়। মাঝে মাঝে দুইজনেরই চোখাচোখি হয়ে যায়। বিনিময়ে একে অপরকে হাসি উপহার দিতে ভুলে না।
প্রায় অনেক সময় পর জ্যোতির রান্না শেষ হয়। সবকিছু গোছগাছ করে ঘরে নিয়ে রাখে। কলপার থেকে জগ ভরে পানি নিয়ে রাখে। ইরহানের কাজও বেশি বাকি নেই। জ্যোতি সব ঠিক করে রেখে ইরহানকে এসে ডাক দেয় আগে খেয়ে নিতে, তারপর অন্য সব কাজ। এই খেতে আসুন, রান্না শেষ, সব গুছিয়ে রেখে এসছি। আর একটু কাজ বাকি আছে, জ্যোতি শেষ করে নেই তারপর খাবো। পরে করবেন, রাখেন কাজ, আগে খেয়ে নিন। সে কখন খেয়েছেন, এসেই কাজে লেগে পড়েছেন। রাখুন এসব এখন। তোমার খিদে পেলে তুমি খাও জ্যোতি রানী, আমাকে একটু কাজটা শেষ করে আসতে দাও। চুপচাপ খেতে আসেন বলছি। আর আপনাকে ছাড়া আমি মোটেও খাবো না। শাক পাতা, মাছ, মাংস, যে যাই খাই না কেন দুজন একসাথে খাবো। তাহলে একটু অপেক্ষা করো, আসতেছি। কোনো অপেক্ষা করতে পারবো না, এখন আসতে বলতেছি আপনাকে। ঠিক আছে জ্যোতি রানী, আসছি, তুমি গিয়ে বাড়ো। জ্যোতি মাথা নাড়িয়ে ঘরে ঢুকে যায়। ইরহান কাজ রেখে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে। জ্যোতি এক মনে খাবার সাজাচ্ছে। কাজ করার সময় জ্যোতির ওড়নাটা কোমরে গুজে নিলেও এখন তা নেই, স্বাভাবিকভাবে গলায় সুন্দরভাবে রাখা। এখন অবশ্য মাথায় ঘুমটাটা নেই, পিছনে দুই পাশ দিয়ে ঝুলে আছে ওড়নাটা। ইরহান গিয়ে ওড়নার এক পাশ হাতে নিয়ে নেয় মুখ মোছার জন্য। জ্যোতি মাথা ঘুরিয়ে ইরহানের দিকে তাকায়, তারপর নিজেই সুন্দর করে ইরহানের মুখ মুছিয়ে দেওয়া। ঘরের মেঝেতে একটা পাটি বিছিয়ে ইরহানকে ইশারা করে বসার জন্য। ইরহানও বসে পড়ে। জ্যোতি যত্ন করে ইরহানের প্লেটে খাবার তুলে দেয়, তারপর নিজেও ইরহানের পাশে বসে পড়ে খাবার খাওয়ার জন্য। দুজন পাশাপাশি বসে খাবার খাচ্ছে। ইরহান আজ ইলিশ মাছ এনেছে। জ্যোতি সেটা খুব সুন্দর করে রান্না করেছে। ইরহান মাছের কাঁটা বেছে খেতে পারে না, তার কাছে বিরক্ত লাগে, তাই শুধু তরকারি নিয়েছে, মাছ নেয়নি। জ্যোতি ইরহানের দিকে একবার, তো ইরহানের মুখের দিকে একবার তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে। ওই দিনও যখন মাছের লেজ দিয়েছিল ইরহান খায়নি, জ্যোতি খাইয়ে দিয়েছিল বেছে। জ্যোতির আর বুঝতে বাকি নেই লোকটা এখন মাছ বেঁধে খেতে পছন্দ করে না। তাও বোঝার জন্য বলল, কি হলো, আপনি মাছ নিচ্ছেন না কেন? খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। জ্যোতি বাটি থেকে আরেকটা মাছের টুকরো নিজের প্লেটে তুলে নেয়, তারপর মাছ বেছে বেছে ইরহানের প্লেটে দিতে থাকে। ইরহান জ্যোতির কাজে অবাক হয়, তারপর বলে, তুই মাছ বাঁচতে বাঁচতে খাবার ঠান্ডা হয়ে যাবে তো, খাবে কখন? কিছু হবে না, এত সময়ও লাগবে না। আপনি খান চুপচাপ। নিজের ভালো মন্দ, সুবিধা অসুবিধা আমি যেমন আপনাকে বলবো, আপনিও আমায় বলতে শিখুন। আমরা একে অপরের পরিপূরক। জীবনে যত বিপদ আপদ, সুখ দুঃখ আছে, সব একসাথে থেকে উপভোগ করব ও সামলাবো। এই যে আপনি বললেন আমাকে খেয়ে নিতে, আপনি বাড়িতে থাকা সত্ত্বেও এটা কখনো বলবেন না। কাজে বাইরে থাকলে অন্য হিসাব, কিন্তু বাড়িতে থাকলে সব সময় একসাথে খাবার খাবো। কি খাবার সেটা বড় কথা না, একসাথে খাবার খেলে পান্তা ভাত আর লবণ মরিচও মাছ মাংসের চেয়ে সুস্বাদু মনে হবে। আমি আমার স্বামীর পাশে বসে দুমুঠো ভাত লবণ দিয়ে খেতে পারলেও অনেক খুশি। ইরহান খেতে খেতে জ্যোতির দিকে অবাক চোখে তাকায়। তার বউটা কি সুন্দর কথা বলল। তুমি জানো জ্যোতি আমি কত ভাগ্যবান? জ্যোতি প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকায় ইরহানের দিকে। ইরহান নিজের হাতের ভাতের লোকমা জ্যোতির মুখে দিতে দিতে বলে, আল্লাহ আমাকে তোমার মতো বউ দিয়েছে। আমি জানি না আমি কি ভালো কাজ করেছিলাম যার জন্য তোমাকে পেয়েছি। ইরহান আর জ্যোতিকে আলাদা প্লেটে খাবার খেতে দিলই না। জ্যোতির প্লেটের খাবারও নিজের প্লেটে নিয়ে নেয়, তারপর জ্যোতিকেও খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া দাওয়া শেষ করে জ্যোতি সব ঠিকঠাক করে রাখে, আর ইরহান একটু বিশ্রাম নিয়ে বাকি কাজটুকু করে ফেলে। সন্ধ্যায় জ্যোতি ঘরে বসে বসে বকুল ফুলের মালা গাঁথতে থাকে। বিকেলে কুড়িয়ে এনেছে। ইরহান একটু বাইরে গেছে। মালা গাঁথা শেষ হলে টিনের দেওয়ালে রাখা ছোট্ট একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর চুলগুলো খোপা করে চুলে ফুলমালাটা বাঁধার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পরও লাগাতে পারে না, বরং পিছনে হাত দিয়ে লাগানোর চেষ্টা করায় হাত ধরে যায়, মালাটা পড়ে যেতে নেয়। ঠিক তখনই জ্যোতির হাত থেকে কেউ মালাটা নিয়ে নেয়। জ্যোতি ছোট্ট আয়নায় পিছনে দাঁড়িয়ে থাকা লোকটার প্রতিবিম্ব দেখতে পায়। এই যে আর কেউ না, তার বোকা পুরুষ। ইরহান যত্ন করে জ্যোতির খোপায় মালাটা পরিয়ে দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে একসাথে দুজনে এখনো ইরহান জ্যোতিকে খাইয়ে দিয়েছে। বিছানা গুছিয়ে শুতে যাবে, এমন সময় ইরহান বলে ওঠে, জ্যোতি রানী চলো বাইরে থেকে ঘুরে আসি, সুন্দর জোছনা উঠেছে। জ্যোতি ইরহানের কথায় সায় জানায়। ঘরে তালা মেরে দুজনই জ্যোৎস্নাবিলাস করতে বেরিয়ে পড়ে। রাতে তেমন কোনো মানুষ নেই, মাঝে মাঝে কয়েকজন লোকের চলাচল। জ্যোতি আর ইরহান হাত ধরে পাশাপাশি হাঁটছে। জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত, কি মনোরম শান্ত পরিবেশ। এত সময় হাত ধরে হাঁটলেও এখন জ্যোতি দুই হাত দিয়ে ইরহানের হাতটা জড়িয়ে ধরে ইরহানের কাঁধের কাছে মাথা ঠেকিয়ে
আস্তে আস্তে হাঁটছে। ইরহান কত শত গল্প করছে, মাঝে মাঝে জুতিও বলছে নিজের একজন মানুষ দরকার, যার কাঁধে মাথা রেখে হাতে হাত ধরে কত শত পথ পাড়ি দেওয়া যায়। ক্লান্তি এসে গ্রাস করতে পারে না। পথে শত কাটা থাকলেও দুইজন মিলে এসে পথ অতিক্রম করা যায়। মানুষ কখনোই একা বাস করতে পারে না, তার নিজস্ব একটা মানুষ দরকার, যে সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকবে, বিপদে ভরসা দিবে। এখন প্রায় অনেক রাত, দোকানপাট সবই বন্ধ। দুজন গল্প করতে করতে অনেকটা দূরে চলে আসে। সামনে একটা টং দোকান দেখতে পায়। দোকানটা এখনো খোলা। দুজন বৃদ্ধ বসে চা খাচ্ছে আর গল্প করছে। ইরহান জ্যোতিকে বলে, জ্যোতিরানী চলো চা খেয়ে আসি। এখন অনেক রাত হয়ে গেছে, চলেন বাড়ি চলে যাই, চা খেতে হবে না। তোমার সবকিছুতে শুধু না, চলো দেখবে মজাই আলাদা। তারপর ইরহান দোকানিকে বলে, চাচা 2 কাপ চা দিন তো। দোকানি এক পলক ইরহানের দিকে তাকিয়ে বসতে বলে, চা বানাতে থাকে। চা বানাতে বানাতে বৃদ্ধ লোক দুটো চলে গেছে। এখন শুধু ইরহান আর জ্যোতি। ইরহানের হাতে লোকটা চায়ের কাপ দিচ্ছে। আমি দোকান চালাই, কখনো দেখি নাই তার বউকে নিয়ে এসে চা খেতে। আপনাদের দুজনকে দেখে চোখটা জড়িয়ে গেল। দোয়া করে অনেক অনেক সুখী হন। ইরহান মুচকি হেসে ধন্যবাদ জানায়। তারপর কিছু সময় দুজন গল্প করতে করতে চা খায়। দোকানিকে চায়ের দাম দিয়ে বাড়ির পথে রওনা দেয়। টোনাটুনির সংসারে এর মধ্যে কেটে গেছে কয়েকটা দিন। দিনগুলো খুব ভালোভাবে কেটেছে। ইরহান জ্যোতিকে দেখে হয়তো মানুষ বুঝতে পারবে বিলাসিতা ছাড়াও মানুষ সুখে থাকতে পারে। সুখে থাকার জন্য এত বেশি বিলাসিতার প্রয়োজন নেই, অল্পতেও সুখে থাকা যায়। তাদের ছোট্ট সংসারে 1 মাসের মতো কেটেছে। ইরহানও করে, একে অপরের মোনাজাতে সব সময় থাকে দুজন, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলে না। এর মধ্যে একদিন সকালবেলা ইরহান দাঁত মাজতে মাজতে পুকুর পাড়ের পাশে এসে দেখতে পায় পুকুর পাড়ে অনেকজন লোক রয়েছে। ইমন, ঈশান, তাদের বউরা আর তাসলিমা বানুও রয়েছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ব্যাপারটা বুঝতে সময় লাগে না। পুকুরে জাল ফেলার আয়োজন চলছে। ইরহান সামনে এগিয়ে যায়, তাসলিমা বানুর পাশে দাঁড়ায়। পুকুরে জাল ফেলতেছেন মাছ ধরতে, অথচ আমাকে বলার প্রয়োজন মনে করেন। তাসলিমা বানু হুট করে ইরহানের কথা শুনে হকচকায়। তারপর ইরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, এটা আবার তোকে কি বলবো? কি বলবেন মানে? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার টাকায় কিনা পুকুর না যে জালিয়াতি করে নিয়ে যাবেন। এটা আমার বাবার জায়গায় করা পুকুর। এই পুকুরে সমান ভাগ রয়েছে আমার। তো আমাকে বলবেন না তো কাকে বলবেন? এত কথা বলে কি কোনো লাভ আছে? তোকে নিশ্চয়ই আমি মাছ না দিয়ে খেয়ে উঠতাম না, কয়েকটা মাছ ঠিকই দিতাম। আপনার কাছে কয়েকটা মাছ কে চাইছে? এমন ভাবে বলছেন যেন আমায় দান করছেন। বাবার জায়গায় সব সন্তানের সমান অধিকার রয়েছে, আর আপনি হয়তো ভুলে গেছেন বাবার সব সম্পত্তির অর্ধেক সে আমার নামে করে গেছে। আপনি কি ভেবেছেন ছোটবেলায় বাবা আমায় দেওয়া সব আমি ভুলে গেছি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। তাই কয়েকটা মাছ দেওয়ার কথা আসছে কোথা থেকে? ভাগ হবে অর্ধেক অর্ধেক। আপনার 2 ছেলে সব মিলিয়ে পাবে অর্ধেক, আর আমি একাই পাবো অর্ধেক। কয়েকটা মাছ দেওয়ার কথা তাই ভুলে যান। তারপর পুকুরে জাল ফেলার সময় ইরহান জ্যোতি এইখানেই ছিল। বেশ বড় বড় মাছই হয়েছে। জেলেরা জাল ফেলে মাছ ধরছে। পুকুরটা বেশ বড়। ইরহানদের বাড়ির পাশ দিয়ে দেওয়াল থাকলেও অন্য পাশ দিয়ে নেই, কারণ অনেকে পুকুরে গোসল করে, নানান কাজে পুকুরের পানি নিয়ে ব্যবহার করে। প্রায় অনেক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।